প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে নবম দশম শ্রেণীর অনুপাত সমানুপাতের অধ্যায় থেকে অনুশীলনী 11.1 এর অনুপাত নিয়ে তোমাদের সামনে আজকে আলোচনা করব। তোমরা সবাই মনোযোগ সহকারে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। আসলে অনুশীলনী 11.1 এর অনুপাতের ক্ষেত্রে বিশেষ কোনো সূত্রের প্রয়োজন হয় না, জাস্ট নিয়মগুলো মনে রাখতে হয়, তাই 11.1 এর অঙ্কগুলি সমাধান করা যায়। তো 11.1 এর অঙ্কগুলি যেহেতু অনুপাত, আর অনুপাত করতে গেলে অনেকের কোশ্চেন আছে যে অনুপাত জিনিসটা কি। অনুপাত হচ্ছে যে একই জাতীয় দুইটি রাশির একটি অপরটির কত গুণ বা কত অংশ, সেটাই হচ্ছে একটা অনুপাত। তো অনেক সময় দেখা যায় যে অনুপাতের বিষয়টা বুঝতে খুবই সমস্যা দেখা যায় যে অনুপাত আবার কিভাবে ভগ্নাংশ হয়। মানে বলি যে একটা অপরটির কত অংশ, অনুপাত জিনিসটা কিভাবে ভগ্নাংশ হয় সেটা তোমাদেরকে এখানে দেখাবো। যে a অনুপাত b বা a রেশিও b লিখছি আমি এখানে, যে অনুপাত চিহ্নের সামনেরটা সব সময় ভগ্নাংশের লবে থাকবে আর অনুপাত চিহ্নের পরেরটা সব সময় হরে থাকবে। তাইলে এখান থেকে আমি একটা ভগ্নাংশ পেয়ে যাব। কিভাবে হবে? যে অনুপাত চিহ্নের সামনে যেটা ছিল সেটা হচ্ছে a আর নিচে ছিল হচ্ছে b, পরে যে অংশটুকু ছিল সেটা হচ্ছে b। আমি একটু আগেই বলে দিয়েছি যে অনুপাত চিহ্নের সামনে যেটা থাকবে সেটা হচ্ছে লবে থাকবে ভগ্নাংশে, আর অনুপাতের পরে যে অংশটুকু সেটা থাকবে সব সময় হরে। তাইলে লব এবং হর যদি পেয়ে যাই তাইলে কিন্তু একটা ভগ্নাংশে পরিণত হয়ে যায়। তাইলে আমি এখন বুঝতে পারবো এখানে যে a হচ্ছে b এর কত অংশ, a b এর কত অংশ, এই অংশটুকু নিয়ে হচ্ছে আমাদের অনুপাত। আর অনুপাতে বেসিক্যালি কোনো সূত্র নেই, এজন্য আমরা সরাসরি অনুশীলনী 11.1 এর 7 নাম্বার থেকে শুরু করব। তো তোমরা সবাই মনোযোগ সহকারে দেখতে এবং বোঝার চেষ্টা করবে। একের 1 থেকে 6 পর্যন্ত যে অঙ্কগুলি আছে, বেসিক্যালি অঙ্কগুলি আমাদের পরীক্ষায় আসে না, যে অঙ্কগুলি মূলত আসে সেই অঙ্কগুলি আমি তোমাদেরকে করানোর চেষ্টা করব। আর সবগুলো অঙ্ক করাইলে হয়তো আমাদের অনেক সমস্যা হয়ে যাবে, যার কারণে আমরা প্রত্যেকটা টপিকস থেকে দুই একটা অঙ্ক করানোর চেষ্টা করব। তোমরা সবাই সেই নিয়ম অনুসারে, আমি চেষ্টা করব যে একই নিয়মের দুই তিনটি অঙ্ক থাকে সেখান থেকে একটা নিয়ম করে দেব, আর বাকি দুইটা অঙ্ক তোমরা নিজে থেকে করে নেবে। তো 7 এর ক থেকে অঙ্কগুলি শুরু করব আমরা। সাতের পদে আমরা দেখতে পাচ্ছি কোশ্চেনে যে যদি a অনুপাত b b অনুপাত c হয় তবে প্রমাণ করো যে a c a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইড বাই হচ্ছে b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে আমাকে এখান থেকে প্রমাণ করতে হবে, লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে পারি আমরা। অনেক সময় দেখা যায় যে আমরা রাইট হ্যান্ড সাইড থেকেও লেফট হ্যান্ড সাইডের মানটা প্রমাণ করতে পারি। তো আমরা সব সময় যদি দেখি যে লেফট হ্যান্ড সাইডের অংশটুকু বড় থাকে বা রাইট হ্যান্ড সাইডের অংশটুকু যদি বড় থাকে, যদি বড় অংশ থাকে সবসময় অঙ্কগুলো কি আমরা ছোট অঙ্কতে পরিণত করি। এইজন্য কতে যে অঙ্কটি আছে যে ac বাই a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইড বাই b স্কয়ার প্লাস c স্কয়ার। তো যেহেতু এটা লেফট হ্যান্ড সাইডে ছোট অংশ, সেহেতু আমরা রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করতে পারি। আর শুরু করার জন্য আমার কিছু মানের প্রয়োজন আছে, যে মানগুলি আমার 7 নাম্বার কোশ্চেনের উপরের অংশে দেওয়া আছে। আর উপরের অংশে দেওয়া ছিল যে a অনুপাত b ইকুয়াল টু b অনুপাত c। এইখান থেকে আমি একটা মান বের করে নিব আমার প্রয়োজনের স্বার্থে। সেটা হচ্ছে, আমি বলেছিলাম যে রেশিও মানে হচ্ছে ভগ্নাংশ। রেশিওর বাম পাশের অংশ থাকবে লবে আর ডান পাশের অংশ থাকবে হরে। তাহলে এটা যদি আমি বাম পাশের অংশ লবে দিয়ে দিই, ডান পাশের অংশ হরে দিয়ে দিই, তাহলে পাবো হচ্ছে a বাই b। এই পাশেও সেম কাহিনী করব যে b বাই c। কি করেছি? যে অনুপাতের বাম পাশের অংশ হচ্ছে লবে দিয়ে দিয়েছি আর অনুপাতের ডান পাশের অংশ হরে দিয়ে দিয়েছি। তাহলে পাচ্ছি হচ্ছে a বাই b ইকুয়াল হচ্ছে b বাই c। আলটিমেটলি যদি আমি এখন আড়াআড়ি গুণ করে দেই, এই b আর b গুণ করে কি পাবো? b স্কয়ার ইকুয়াল টু a আর c গুণ করে পাই হচ্ছে ac। তাহলে b স্কয়ার ইকুয়াল টু কি পেয়েছি? ac। এখান থেকে আমি রাইট হ্যান্ড সাইডে a b স্কয়ারের মানটা বসিয়ে b স্কয়ার অথবা ac যে কোনো মান আমার বসানোর প্রয়োজন পড়তে পারে, তো আমার যেটা প্রয়োজন পড়বে আমি সেটাই অবশ্যই ইউজ করব। তাহলে এখন দেখো হচ্ছে রাইট হ্যান্ড সাইডে কি অংশ ছিল আমার? রাইট হ্যান্ড সাইড ছিল যে a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার প্লাস c স্কয়ার। আমি উপরের অংশে a b স্কয়ার ইকুয়াল টু কিন্তু ac পেয়েছি। এই অংশটুকু যদি বসিয়ে দেই এখানে যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু পেয়েছি ac ডিভাইডেড বাই নিচেও ac যদি বসাই ac প্লাস c স্কয়ার।
এইখানে কিন্তু বেশি কিছু পরিবর্তন করি নাই আমি, যে a স্কয়ার প্লাস b স্কয়ার ছিল, a স্কয়ার প্লাস এই b স্কয়ার একটা মান পেয়েছি পরে ac, এই b স্কয়ার ইকুয়াল হচ্ছে ac, আর নিচে ছিল b স্কয়ার প্লাস c স্কয়ার, b স্কয়ার ac টা এখানে বসিয়ে দিয়েছি, প্লাস হচ্ছে c স্কয়ার ইকুয়াল টু এই a স্কয়ার প্লাস ac থেকে একটা জিনিস কমন যায়। তোমরা সবাই খেয়াল করছো যে ডান পাশের অংশে a আছে, বাম পাশের অংশে কি আছে, a আছে, তাহলে আমরা জানি অবশ্যই a স্কয়ার এর মধ্যে একটা কি বিদ্যমান। তো আমরা কি দেখতে পাচ্ছি এখানে, যে এখানে আছে a স্কয়ার, এখানে হচ্ছে ac, তো দুইটার মধ্যে একটা কমন জিনিস বিদ্যমান, সেটা হচ্ছে a। তো অনেকের কোশ্চেন থাকতে পারে যে a স্কয়ার এর মধ্যে কি থাকে, তো a টা কোথা থেকে আসে, a স্কয়ার, a ইনটু a, অর্থাৎ a স্কয়ার পাই এখানে, তাহলে অবশ্যই a স্কয়ার এর মধ্যে একটা a আছে। তো এই জন্য উপরের অংশে আমি একটা a কমন নিয়েছি, a কমন নেওয়ার ফলে a প্লাস যেটা কমন নেই সেটাতে কি করতে হয়, ভাগ করতে হয়। তাহলে a থেকে যদি a দ্বারা ভাগ করি তাহলে এখানে কি পাবো, c পাবো। তাহলে a কমন নেওয়ার ফলে এখানে পেয়েছি a ইনটু a প্লাস c। নিচের অংশে দেখতে পাচ্ছি ac প্লাস c স্কয়ার, এখানে একটা c বিদ্যমান, এখানে একটা c বিদ্যমান, অবশ্যই আছে, কারণ c স্কয়ার ইকুয়াল হচ্ছে c ইনটু c। তাহলে এখান থেকে যদি আমি একটা c কমন নেই, তাই এখানে পাবো হচ্ছে a প্লাস c। কিভাবে, যে ac থেকে একটা c কমন নিলে বাকি থাকবে a প্লাস এই c স্কয়ার এর c দ্বারা ভাগ করলে হয় c, তাই আলটিমেটলি c কমন নেওয়ার ফলে আমি কিন্তু a প্লাস c পাচ্ছি। উপরেও দেখতে পাচ্ছি a প্লাস c, নিচেও a প্লাস c। তো এখন যদি a প্লাস c আর a প্লাস c চলে যায়, থাকবে কি a ডিভাইড বাই c। এইটাই ছিল আমার লেফট হ্যান্ড সাইডের অংশ। তো আলটিমেটলি সবাই বুঝতে পেরেছো যে কিভাবে আমি রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডের অংশটুকু প্রমাণ করেছি। যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি আবার অঙ্কগুলি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখন চলে যাবো নেক্সট অঙ্কে। নেক্সট হলো আমাদের বোর্ড পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, 7 এর ক। সো বি কেয়ারফুলি অঙ্কটা বোঝার চেষ্টা করবে। আসলে 7 এর ক, খ, গ তিনটা অঙ্ক করার জন্যই আমাদেরকে কিন্তু উপরের যে উদ্দীপকটা দেওয়া ছিল যে a অনুপাত b ইকুয়াল টু b অনুপাত c, দুইটা ইউজ করতে হবে এই দেওয়া যেটা ছিল। তো কতে যেটা পেয়েছিলাম যে b স্কয়ার ইকুয়াল টু ac, সেটা আমরা এখানে ইউজ করতে পারি, আর লেন্থে আমাদের দেখানোর কোনো প্রয়োজন নেই। আশা করি তোমরা বুঝতে পেরেছো ক থেকে যে কিভাবে b স্কয়ার ইকুয়াল টু ac বের করতে হয়। তাই আমি এখানে লিখতে পারি যে ক নম্বরে পেয়েছিলাম কি, যে b স্কয়ার ইকুয়াল টু হচ্ছে ac, এই b স্কয়ার ইকুয়াল টু ac এখানে আমি ইউজ করব কতে। তো দেখি কোথায় ইউজ করা যায়। তাহলে ঘর যে লেফট হ্যান্ড সাইডের অংশটুকু ছিল, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইনটু 1 বাই a কিউব প্লাস 1 বাই b কিউব প্লাস 1 বাই c। লেফট হ্যান্ড সাইডের অংশ ছিল যে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইনটু 1 বাই a কিউব প্লাস 1 বাই b কিউব প্লাস 1 বাই c কিউব। এইখান থেকে আমাকে প্রমাণ করতে হবে যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। তো দেখি কিভাবে প্রমাণ করা যায়। আমরা সবাই খেয়াল করছি যে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার কিন্তু এই তিনটার সাথে কি আকার আছে, গুণাকার আছে। তো আলাদা আলাদা যদি গুণ করে দেই তাহলে একটা মান পাবো যে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে a কিউব। এই a কিউবের উপর অংশ কি ছিল 1, এই 1 দিয়ে যদি আমি a স্কয়ার b স্কয়ার c স্কয়ার দ্বারা গুণ করি তাহলে কিন্তু a স্কয়ার b স্কয়ার c স্কয়ার পাবো। আমরা জানি যে 1 দিয়ে যত বড় সংখ্যাকে গুণ করা হোক না কেন সেই সংখ্যাটাই হয়, তাহলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার দিয়ে 1 দ্বারা গুণ করলে কি পাবো, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার পাবো। এরপরে ভিতরে দেখতে পাচ্ছ হচ্ছে প্লাস চিহ্ন দিয়ে দিয়েছি, নিচে ছিল b কিউব দিয়ে দিয়েছি, এরপর এই 1 রে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার দ্বারা গুণ করলে কি পাবো, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। সেই একই কাজ করতে হবে এখানেও, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ডিভাইড বাই হচ্ছে 6। জাস্ট এই a স্কয়ার b স্কয়ার c স্কয়ার দ্বারা প্রত্যেকটা লবে গুণ করে ফেলেছি। আমরা জানি যে ভগ্নাংশ গুণ করার সময় যদি ভগ্নাংশ ছাড়া একটা পূর্ণ সংখ্যা যদি গুণ হয় সব সময় লবের সাথে গুণ হয়, তাই এই জন্যই প্রত্যেকটা লবের সাথে গুণ করে দিয়েছি। গুণ করার পর একটু খেয়াল করবা সবাই যে এইখানে দেখতে পাচ্ছি a স্কয়ার, এখানে দেখতে পাচ্ছি কি a কিউব। তাহলে এখানে a কিউব মানে হচ্ছে তিনটা a আছে। a কিউব কোন সময় আছে, যে এরকম a ইনটু a ইনটু a, এর মানে হচ্ছে কি a কিউব। a কিউব মানে হচ্ছে তিনটা a গুণ করে a কিউব পাই আমরা। আবার উপরের অংশে দেখতে পাচ্ছি এখানে একটা a স্কয়ার আছে, তাহলে a স্কয়ার কি হতে পারে, যে a ইনটু a ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার। তাহলে খেয়াল করছি যদি এই a কিউব রে a স্কয়ার দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আলটিমেটলি আমরা একটা a পাবো নিচের অংশে।
তাহলে এই a স্কয়ারটা এই কিউবে ভাগ করার পর পাচ্ছি হচ্ছে উপরে b স্কয়ার c স্কয়ার নিচে হচ্ছে a। আশা করি বুঝতে পেরেছো বিষয়টা, যে নিচে ছিল 3টা a আর উপরে ছিল 2টা a। তাহলে উপরের দুইটার সাথে যদি নিচে দুইটা কেটে দেই নিচে আর কয়টা অংশ থাকবে? একটাই থাকবে। তাহলে আলটিমেটলি b স্কয়ার c স্কয়ার বাই a পাবো এখানে, প্লাস এইখানেও সেম কাজ করব, যে b স্কয়ার বাই b কিউব ছিল, তাহলে এখানে যদি সেম কাজ করি তাহলে পাবো হচ্ছে a স্কয়ার c স্কয়ার ডিভাইডেড বাই b। এর কারণ কি, যে b কিউব মানে হচ্ছে 3টা b আর b স্কয়ার মানে হচ্ছে 2টা b। তাহলে উপরের 2টা b এর সাথে যদি নিচের 2টা b চলে যায় থাকবে আরো একটা b, এই হচ্ছে নিচের একটা b, প্লাস এইখানে সেম কাজ, যে a স্কয়ার b স্কয়ার ডিভাইডেড বাই পাবো হচ্ছে c। তাহলে আলটিমেটলি বুঝতে পেরেছো যে a স্কয়ার দ্বারা a কিউব রে কাটার পরে পাইছি b স্কয়ার c স্কয়ার বাই a, এখানেও সেম কাজ a স্কয়ার c স্কয়ার বাই b প্লাস a স্কয়ার b স্কয়ার বাই c। তো এখন দেখুন নেক্সট কি পাই। আমরা উপরের অংশে কিন্তু b স্কয়ার ইকুয়াল টু ac দেখতে পাচ্ছি, b স্কয়ার ইকুয়াল টু কি দেখতে পাচ্ছি? ac। তাহলে এইখানে যদি b স্কয়ারের মানটা বসিয়ে দিই ac, তাহলে কি হয় দেখো তো, যে b স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a c ইনটু c স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে a। ক্লিয়ার করে দেখবো সবাই, যে উপরের অংশ দেওয়া আছে b স্কয়ার ইকুয়াল টু ac, এই b স্কয়ার ইকুয়াল টু ac বসিয়ে দিয়েছি এখানে, ইনটু c স্কয়ার ছিল c প্লাস এইখানে দেখতে পাচ্ছি হচ্ছে ac। তো এখন অনেকেরই কোশ্চেন থাকবে, ওইখানে তো b স্কয়ার ইকুয়াল টু ac বসাইলেন, এখানে তো ac a স্কয়ার c স্কয়ার দেওয়া আছে, এখানে কি বসাবেন? এখানে তো বসানোর কোনো এক্সকিউজ নাই, তো অবশ্যই আছে। কিভাবে বসাইতে পারবো আমরা? যে এইখানে ছিল a স্কয়ার c স্কয়ার, কি ছিল? যে a স্কয়ার c স্কয়ার ইকুয়াল টু কিন্তু আমরা ac হোল স্কয়ার লিখতে পারি। এই a স্কয়ার c স্কয়ার এর পরিবর্তে কি লিখতে পারি আমরা? ac হোল স্কয়ার। তো ac হোল স্কয়ার যদি লিখতে পারি, এখানে ac এর মান কিন্তু b স্কয়ার দেওয়া আছে। এরপর দেখবো সবাই, যে a স্কয়ার c স্কয়ার এর পরিবর্তে আমরা ac হোল স্কয়ার লিখতে পারি, আর ac এর মান দেওয়া আছে এখানে b স্কয়ার, আর ac এর মানটা যদি এখানে বসাই দিই b স্কয়ার, তার উপরে এটা কি হবে? স্কয়ার। এখন যদি পাওয়ারের পরে গুণ করে দেই, আলটিমেটলি কিন্তু এখানে b টু দি পাওয়ার 4 পেয়ে যাচ্ছি। তাইলে এই a স্কয়ার c স্কয়ার এর মান আমি কি বসাবো? b স্কয়ার বসাবো। তাইলে এখানে পাবো হচ্ছে b স্কয়ার হোল স্কয়ার। এই অংশটা কিন্তু আমি এখানে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে, যে a স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার ইকুয়াল টু ac হোল স্কয়ার, নিচে পাবো হচ্ছে কি? b স্কয়ার হোল স্কয়ার। একটা লাইন শর্ট করে আমি এখানে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে, ডানসে এটা অবশ্যই পুরো করার চেষ্টা করবে। তাহলে b স্কয়ার হোল স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে কত? b প্লাস এখানে a স্কয়ার ইনটু এই b স্কয়ার দেখতে পাচ্ছি, b স্কয়ার ইকুয়াল টু হচ্ছে ac, এ হচ্ছে ac ডিভাইডেড বাই নিচে c ছিল c। তো আশা করি তোমরা সবাই এই অংশটুকু বুঝতে পেরেছো, যে কিভাবে পরিবর্তনগুলি করতে হয়। এখন এখানে আরেকটু কাজ করব, কাজটা কি, যে এই উপরে a আর নিচে কিন্তু কেটে দিতে পারি, আর এইখান থেকে ac আর ac কিন্তু কেটে দিতে পারি। কেটে দেওয়ার পর আলটিমেটলি কি পাচ্ছি এখানে, যে ac এই a কেটে দেওয়ার পর c ইনটু c স্কয়ার, c আর c স্কয়ার গুণ করে পাই হচ্ছে c কিউব। কি পাবো? c কিউব প্লাস এইখানে কিন্তু b স্কয়ার আর তারপর একটা স্কয়ার, b টু দি পাওয়ার 4। তো আমরা জানি যে b টু দি পাওয়ার 4 মানে হচ্ছে b কিউব ইনটু আরেকটা b। b টু দি পাওয়ার 4 এ আমরা কিভাবে ভাঙাইতে পারি? যে b কিউব ইনটু b দিয়ে ভাঙাইতে পারি। তাহলে এখানে যদি আমি b টু দি পাওয়ার 4 এ b কিউব ইনটু b দ্বারা ভাঙাই, নিচে আরেকটা b ছিল ইকুয়াল টু এই c আর c কাটার পর a ইনটু a স্কয়ার ছিল, এই a স্কয়ার আর a গুণ করলে কত হয়? a কিউব। তাহলে এখানে পাবো হচ্ছে প্লাস a কিউব ইকুয়াল টু c কিউব প্লাস এই উপরের b আর নিচে b কেটে দেওয়ার পর উপরের অংশটা b কিউব পাচ্ছি, তাহলে এটা হচ্ছে b কিউব প্লাস এখানে হচ্ছে a কিউব। তাহলে এখন যদি এই অংশটুকু সাজিয়ে নেই, যে a কিউব প্লাস b কিউব প্লাস c, আলটিমেটলি কিন্তু আমাদের রাইট সাইড চলে আসছে। তো এইভাবে তোমাদেরকে বুঝে অঙ্কগুলি করার চেষ্টা করতে হবে, কারণ অনুপাতের অঙ্কগুলিতে কোনো ধরনের সূত্র নেই, জাস্ট রুলস মনে রাখতে হবে। রুলস যদি মনে রাখতে পারো, তাহলে আশা করি অনুপাতের অঙ্কগুলি খুব সহজভাবে তোমরা কমপ্লিট করতে পারবে। তো এখন চলে যাবো নেক্সট অঙ্ক, সেটা হচ্ছে গতে। গতে আমরা সেম জিনিস ইউজ করব, যে b স্কয়ার ইকুয়াল টু ac কমন মধ্যে পেয়েছিলাম, যে কমন মধ্যে b স্কয়ার ইকুয়াল টু হচ্ছে ac। তাহলে লেফট হ্যান্ড সাইডে যে অংশটুকু দেওয়া ছিল, যে abc ইনটু abc into a plus b plus c all cube divided by ab plus bc plus ca whole cube।
করতে হবে যে 1, তাহলে আমার লেফট হ্যান্ড সাইডে ছিল যে abc ইনটু a প্লাস b প্লাস c হোল কিউব ডিভাইডেড বাই ab প্লাস bc প্লাস c হোল কিউব থেকে প্রমাণ করতে হবে রাইট সাইড 1। তাহলে এখানে আমরা কিভাবে b স্কয়ার ইকুয়াল ac ইউজ করতে পারি, দেখো যে এই a ইনটু c আছে, abc না, তাহলে ac গুণাকার আছে, তাহলে ac পরিবর্তে আমি এখানে b স্কয়ার বসাই দিতে পারি, b স্কয়ার ইনটু b, এই a এবং c এর পরিবর্তে ac পরিবর্তে আমি কি বসিয়েছি b স্কয়ার ইনটু আরেকটা বাকি b ছিল b ইনটু এখানে ছিল হচ্ছে a প্লাস b প্লাস c হোল কিউব ডিভাইডেড বাই ab প্লাস bc প্লাস ca, এই c এর পরিবর্তে আমরা কিন্তু b স্কয়ার বসাইতে পারি, ac যেই কথা আর c কিন্তু সেম কথাই, তাহলে এখানে যদি b স্কয়ার বসিয়ে দেই, b স্কয়ার উপরে ছিল একটা কিউব চিহ্ন, তো এখন এই b স্কয়ার আর b গুণ করলে হয় b কিউব ইনটু a প্লাস b প্লাস c হোল a প্লাস b প্লাস c হোল নিচে ছিল ab প্লাস bc প্লাস b স্কয়ার, তো সবাই দেখতে পাচ্ছি এখানে এখানেও b আছে, এখানেও b আছে, এখানে b স্কয়ার আছে, তাহলে b কমন নিতে পারি আমি এখানে, তো b যদি কমন নেই এখানে পাবো হচ্ছে a প্লাস এখানে পাবো হচ্ছে c প্লাস এখানে পাবো হচ্ছে b, তো উপরে একটা কিউব চিহ্ন ছিল, এই পুরোটুকু অংশের উপরে আমাকে কিউব চিহ্ন দিতে হবে। অনেকে এটা বুঝতে পারে না যে ab প্লাস bc প্লাস b স্কয়ার থেকে যখন b কমন নেই, কমন নেওয়ার পর অনেকে ব্র্যাকেট দেওয়ার পরে এই ফার্স্ট ব্র্যাকেটের উপরে এই কিউব চিহ্নটা দেয়, তাহলে আমরা খেয়াল রাখবো সব সময় যে যেহেতু পুরোটার উপরে কিউব চিহ্ন আছে, আমি যেটা কমন নিব সেটার উপরেও অবশ্যই কি হবে কিউব চিহ্নটা হবে, এই জন্য আমি সেকেন্ড ব্র্যাকেটে একটা কিউব চিহ্ন দিয়েছি, ইকুয়াল টু এখানে b কিউব ইনটু a প্লাস b প্লাস c হোল কিউব, আর নিচে দেখতে পাচ্ছি হচ্ছে b ইনটু a প্লাস c প্লাস b হোল কিউব, তাহলে এই কিউব চিহ্নটা কিন্তু দুইটার উপরে আছে, তাহলে এখানে একটার উপরে যদি দিয়ে দিই b কিউব ইনটু এই a প্লাস c প্লাস b, না এটা যদি একটু সাজাই নিই সেটা হচ্ছে যে a প্লাস b প্লাস c হোল কিউব, তো এখন যদি এই b কিউব a প্লাস b প্লাস c হোল কিউব কেটে দেই, তাহলে কিন্তু আলটিমেটলি 1 পাচ্ছি, এইটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডের অংশটুকু প্রমাণ করতে হয়। এখন চলে হচ্ছে 8 নাম্বার অঙ্কে। আমি তোমাদের একটু আগে বলেছিলাম যে প্রথমে যে সব অঙ্কগুলি আসলে করা সম্ভব হয় না, যেটা ইম্পর্টেন্ট আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব। এখন হচ্ছে 8 এর গ। 8 এর গতে যে বলেছে সমাধান করো, আসলে সমাধান করার জিনিসটা কি সবসময় জানতে, সমাধান করা মানে হচ্ছে x অথবা y এর মান নির্ণয় করা অথবা যে কোনো চলকের মান নির্ণয় করা, চলকগুলো কি এ থেকে z পর্যন্ত যে কোনো চলক হইতে পারে, যেহেতু এখানে x ইউজ করেছে সেখানে x এর মান আমাকে বের করতে হবে, তাইলে সমাধান করতে গেলে সবসময় লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড অংশ থেকে দুটো মিলিয়ে কাজ করে x এর মান বের করতে হবে। তাইলে আমাদের প্রদত্ত রাশিটা দেওয়া ছিল যে 81 into 1 minus x divided by 1 plus x whole cube equal to 1 plus x divided by 1 minus x, বা 81 into এই 81 এর সাথে 1 minus x divided by 1 plus x whole cube কি আকারে আছে, সবাই দেখতে পাচ্ছি গুণ আকারে আছে, তো আমরা জানি যে গুণ আকারে যদি থাকে বাম পাশে ডান পাশে কি হয়ে যায় ভাগ হয়ে যায়, তো ভাগ করার ক্ষেত্রে একটা লাইন শর্ট করবে এখানে যে 81 equal to 1 plus x divided by হচ্ছে 1 minus x, তো ইনটু দিয়ে এখানে কি লিখতে পারি আমি যে 1 plus x divided by 1 minus x whole cube। তো অনেকের এখানে কোশ্চেন থাকে যে বাম পাশে ছিল 1 minus x by 1 plus x whole cube আর ডান পাশে কি কেন 1 plus x by 1 minus x whole cube থাকলো, তাহলে আমরা জানি যে বাম পাশে যে অংশটুকু গুণ আকারে থাকে ডান পাশে গিয়ে ভাগ হয়ে যায়, তো এই 1 plus x by 1 minus x কে যখন আমি 1 by x by 1 plus x দিয়ে ভাগ করে দিব তখন কিন্তু নিচেরটা উপরে চলে যাবে আর উপরেরটা নিচে চলে আসবে, এজন্য বাম পাশের উপরেরটা নিচে চলে আসছে আর নিচেরটা উপরে চলে গেছে। আলটিমেটলি সবাই বিষয়টা বুঝতে পেরেছো, এক লাইন বেশি করা দরকার ছিল, শর্ট করে ফেলেছি এখানে। তাইলে এই 1 plus x whole 1 plus x divided by 1 minus x whole cube আর এখানে 1 plus x divided by 1 minus x, তো আমি যদি উপরে উপরে গুণ করে দেই নিচে নিচে গুণ করে দেই তাহলে কি পাবো, বা 81 equal to হচ্ছে 1 plus x divided by 1 minus x to the power 4,
কেয়ারফুল দেখো সবাই যে 1 x ইনটু 1 x এর উপর একটা কিউব চিহ্ন ছিল, এই কিউব কিন্তু দুইটার উপরে আছে, এজন্য লিখতে পারি 1 x বাই 1 x পাওয়ার 4, কারণ এই 4 এর পাওয়ার তো মনে মনে কত আছে 1 আছে। তো আমরা জানি যে ভিত্তি যদি সেম হয় তাহলে পাওয়ারগুলো কি হয়ে যায়, আর চিহ্ন যদি গুণ হয় পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে 3 আর 1 যোগ করলে কত হবে পাওয়ার 4, অর্থাৎ 1 x বাই 1 x টু দি পাওয়ার 4। তাই যদি এই অংশটুকু বাম পাশে নিয়ে আসি তাহলে পাবো হচ্ছে 1 x বাই 1 x হোল স্কয়ার, তার উপর যদি আরেকটা স্কয়ার দেই ইকুয়াল টু এখানে দিলাম হচ্ছে 80 1 এর পরিবর্তে 9 স্কয়ার। কি দেখতে পাচ্ছি যে বাম পাশে যে 81 ছিল ডান পাশে এটা 9 স্কয়ার দিয়ে দিয়েছি, 9 গুণ করলে কত হয় 81 হয় না, আর এখানে হচ্ছে 1 x ডিভাইড বাই 1 x টু দি পাওয়ার 4 ছিল, আর আমি এটা ভাঙাই স্কয়ার দুইটা পাওয়ার দিয়ে দিয়েছি, এখানে পাওয়ার পরে গুণ করলে কি হবে 2 আর 2 গুণ করে পাবো হচ্ছে 4, অর্থাৎ 1 x ডিভাইড বাই 1 x টু দি পাওয়ার 4। তো এখন যদি এই পাশ থেকে স্কয়ার আর এই পাশ থেকে স্কয়ার চলে যায় তাহলে আলটিমেটলি থাকবে কি আমার যে 1 x ডিভাইডেড বাই 1 x হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 9। তো অনেকে এইখানে বলে যে বাম পাশের স্কয়ারটা ডান পাশে গিয়ে রুট হয়ে যাবে, প্লাস মাইনাস রুট সহ যাবে, আসলে এখানে ঋণাত্মক মান গ্রহণযোগ্য হবে না, এজন্য আমি প্লাস মাইনাস নেই। তোমরা যদি কেউ প্লাস মাইনাস দিতে চাও তাহলে অবশ্যই দিতে পারো, দেওয়ার পর নেক্সটে তোমাকে লিখতে হবে যে ঋণাত্মক মান এখানে কি হবে না, গ্রহণযোগ্য হবে। তো নেক্সট চলে যাব এখন আমরা যে 1 x ডিভাইডেড বাই 1 x হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 3 স্কয়ার। তাহলে বাম পাশে কি ছিল যে 1 x ডিভাইড বাই 1 x হোল স্কয়ার ইকুয়াল টু 9, 9 কে কিন্তু আমি 3 স্কয়ার দিয়ে ভাঙাইতে পারি। তো এখন যদি এই স্কয়ারটা ডান পাশে চলে যায় রুট হয়ে যাবে না, তাহলে প্লাস মাইনাস রুট যেহেতু ঋণাত্মক মান গ্রহণযোগ্য না সেহেতু আমরা দুই পাশ থেকে দুটো স্কয়ার কেটে দিতে পারি। কেটে দেওয়ার পরে কি পাবো এখানে যে 1 x ডিভাইডেড বাই 1 x ইকুয়াল টু কত 3, 1 x ডিভাইড বাই 1 x ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে এখান থেকে আর আর গুণ করলে এই 3 নিচে মনে মনে কত আছে 1 আছে, এই 3 এর সাথে এটা গুণ করে দেব আর 1 x এর সাথে 1 গুণ করে দেব, তাহলে পাবো হচ্ছে 1 x এর সাথে 1 গুণ করলে হয় 1 x ইকুয়াল টু এই 3 আর 1 গুণ করলে হয় 3 প্লাসে মাইনাসে মাইনাস 3x। এই অংশটুকু আমি মিশাইতে হবে এখন। কি ছিল এই অংশে যে 1 x ইকুয়াল টু 3 3x, এই 1 x কে 1 দ্বারা গুণ করে পেয়েছি 1 x ইকুয়াল টু 3 আর 1 গুণ করলে হয় 3, এই প্লাসে মাইনাসে মাইনাস 3 আর x গুণ করলে হয় 3x। তাহলে এখন যদি আমি x গুলো এক পাশে করি আর সংখ্যক মান মানে দুইটা যদি পদ দুইটা আলাদা করে ফেলি, যেমন যেটা x এর সাথে ছিল যে x এখানে ছিল -3x, যদি বাম পাশে আসে কি হয়ে যাবে +3x ইকুয়াল টু ডান পাশে ছিল 3 আর বাম পাশে ছিল 1, এই +1 ডান পাশে গেলে কি হয়ে যাবে -1, বা এই x 3x মিলে 4x ইকুয়াল টু 3 থেকে 1 বাদ দিলে কত হয় 2। এখন দেখতে পাচ্ছি যে এই x এর সাথে 4টা কি আকার আছে গুণ আকার আছে, ডান পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তাহলে x ইকুয়াল টু 2 ডিভাইড বাই 4, এই 2 দিয়ে 4 এ যদি ভাগ করি তাহলে নিচে পাবো হচ্ছে 2 আর উপরে হচ্ছে 1, অর্থাৎ x ইকুয়াল টু হচ্ছে 1/2। আশা করি সবাই বুঝতে পেরেছো। উপরে যে অঙ্কগুলি আছে 8 এর ক এবং খ এই অঙ্কগুলি এই অঙ্কের চেয়ে একটু ভিন্ন টাইপের, আর ওই অঙ্কগুলি যদি তুমি করতে চাও তাহলে অবশ্যই তোমাকে প্রথমে যোজন বিয়োজন করতে হবে, যোজন বিয়োজন করার পর একটা মান পাবা, সেই মানকে তোমাকে আবার বর্গ করতে হবে, বর্গ করার পর হয়তো আবার যোজন বিয়োজন করে তোমাকে সমাধান নির্ণয় করতে হবে। সিস্টেমটা হচ্ছে এই যে প্রথমে তোমাকে যোজন বিয়োজন করবা, তারপর যে মানটা পাবা তাকে বর্গ করবে, বর্গ করার পর নেক্সট আবার তোমাকে যোজন বিয়োজন করে x এর সমাধানটা বের করতে হবে। তোমরা করতে চাও অ্যাকচুয়ালি এই আর থেকে এই গণনা বানানোটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই জন্য তোমাদের করার চেষ্টা করেছি। তো এখন চলে যাবো 9 এর ক। তো এখন দেখবো হচ্ছে 9 এর খ নাম্বার অঙ্কটি, আর 9 এর খ নাম্বার অঙ্ক করার জন্য উপরে একটা উদ্দীপক দেওয়া আছে যে a ডিভাইডেড বাই b ইকুয়ালস টু b ডিভাইডেড বাই c ইকুয়াল টু c ডিভাইডেড বাই d। তো এইখান থেকে আমাকে প্রমাণ করতে হবে যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার ইকুয়াল টু ab প্লাস bc প্লাস cd হোল স্কয়ার। তো দেখি এখান থেকে আমরা কিভাবে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে পারি, যেহেতু এখান থেকে বলছে প্রমাণ করতে বলছে সেহেতু লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ওকে দেখে নিতে হবে। তো এখন দেখানোর জন্য প্রথমে আমাকে উদ্দীপক ইউজ করতে হবে, দেওয়া আছে কি দেওয়া ছিল যে a বাই b ইকুয়াল টু b বাই c ইকুয়াল টু c বাই d। তো এই অংশ থেকে আমাকে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দেখে। সো
তো এখানে এই ইম্পর্টেন্ট মান বের করব, সেগুলো আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে ইউজ করব। তো কি করতে পারি এখানে, যে মনে করি a by b equal to b by c equal to c by d equal to হচ্ছে k। কি মনে করছি, a by b b by c এবং c by d equal to k। প্রত্যেকটার আলাদা আলাদা মান হচ্ছে কত, k। তো প্রত্যেকটার আলাদা আলাদা মান যদি k হয় তাহলে আলাদা আলাদা ভাগ করে দেই। কিভাবে ভাগ করতে পারি আমরা, যদি c by d equal to k নেই, দেখো তো যে c by d equal to হচ্ছে k। এই k এর নিচে মনে করে একটা কি আছে, 1 আছে, আর আর গুণ করে c আর 1 গুণ করলে কত হয়, c ইকুয়াল টু হচ্ছে d আর k গুণ করলে হয় d। কি পেয়েছি এখানে, যে c ইকুয়াল টু হচ্ছে d। তো এখন চলে যাব হচ্ছে b by c ইকুয়াল টু k, বা b by c ইকুয়াল টু হচ্ছে k, বা এই b by c ইকুয়াল টু যদি k হয়, k এর নিচে কি ছিল 1, 1 আর b গুণ করলে হয় b ইকুয়াল টু c আর k গুণ করলে হয় কত, c k। উপরের অংশ কিন্তু c এর একটা মান পেয়েছি d k, তাহলে এখানে আমি লিখতে পারি যে b ইকুয়াল টু হচ্ছে dk ইনটু k ইকুয়াল টু হচ্ছে dk স্কয়ার। বিষয়টা সবাই বুঝতে পেরেছো আশা করি, যে b ইকুয়াল টু ck, বা b ইকুয়াল টু এই c এর মান হচ্ছে dk ইনটু k ইকুয়াল টু হচ্ছে dk স্কয়ার। তাহলে এখানে কিসের মান পেয়েছি আমি, b এর মান পেয়েছি। এখন দেখো হচ্ছে পরের অংশটুকু, যে a বাই b ইকুয়াল টু হচ্ছে k, বা a ইকুয়াল টু হচ্ছে bk, a ইকুয়াল টু কি bk, a ইকুয়াল টু bk, b এর একটা মান পেয়েছিলাম dk স্কয়ার, তাহলে এটা যদি এখানে dk স্কয়ার বসিয়ে দেই ইনটু হচ্ছে k, এই k স্কয়ার আর k গুণ করলে হয় k কিউব, তাহলে আলটিমেটলি এখানে পাচ্ছি হচ্ছে dk কিউব। আশা করি সবাই বুঝতে পেরেছো যে এইখান থেকে আমি কিভাবে a b এবং c এর মান বের করেছি। c ইকুয়াল টু হচ্ছে dk, b ইকুয়াল টু dk স্কয়ার এবং a ইকুয়াল টু হচ্ছে dk কিউব। তো এই মানগুলো আমি এখন লেফট হ্যান্ড সাইডে ইউজ করব। কি মান বের করেছিলাম একটু সাইড সাইড দিয়ে রাখবো এখানে, যে a ইকুয়াল টু ছিল dk কিউব, আর b ইকুয়াল টু ছিল dk স্কয়ার, এবং c ইকুয়াল টু ছিল dk। আর লেফট হ্যান্ড সাইডে যে অংশটুকু ছিল, যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার। তো এখন এই a b c a b c d আছে, এই মানগুলো আমি একটু বসিয়ে দিব। বিক্রিয়া করে দেখবে সবাই যে a এর মান যেটা দেওয়া ছিল, যে a ইকুয়াল টু হচ্ছে dk কিউব, a স্কয়ার, তাহলে a এর মান যদি আমি বসিয়ে দিই এখানে, যে a ইকুয়াল টু ছিল dk কিউব, তার উপরটা কি চিহ্ন ছিল, স্কয়ার চিহ্ন ছিল, প্লাস এই b এর মান ছিল হচ্ছে dk স্কয়ার, তাহলে dk স্কয়ার, তার উপরটা স্কয়ার চিহ্ন ছিল, প্লাস c এর মান ছিল dk, তাহলে dk হোল স্কয়ার। তো পরের অংশ চলে যাব এবার, যে c ইকুয়াল টু dk, এখানে ছিল b স্কয়ার, b এর মান ছিল dk স্কয়ার, তার উপর হোল স্কয়ার, প্লাস c ছিল dk হোল স্কয়ার, প্লাস d কোনো মান ছিল না, d স্কয়ার। কি করেছি আমি এখানে, যে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার ছিল, তাহলে a এর একটা মান দেওয়া ছিল dk কিউব, এর মানটা বসিয়ে দিয়েছি এখানে dk কিউব, তার উপরে একটা স্কয়ার চিহ্ন ছিল, এজন্য স্কয়ার, প্লাস b এর মান ছিল dk স্কয়ার, উপরে স্কয়ার তার মানে স্কয়ার, প্লাস c এর মান ছিল dk, তার উপরে স্কয়ার তার মানে স্কয়ার। সেম ভাবে আমি এখানে মানগুলিও বসিয়ে দিচ্ছি। তারপর যদি গুণ করি, যে এই d এর উপরে স্কয়ার মানে d স্কয়ার ইনটু এই k কিউব ছিল, পাওয়ার পরে যদি গুণ করি তাহলে কত হয়, 3 গুণে 6 k টু দি পাওয়ার 6, প্লাস এই d এর উপরে স্কয়ার চিহ্ন ছিল, তাহলে হবে d স্কয়ার ইনটু পাওয়ারে পাওয়ারে গুণ করলে হয় k টু দি পাওয়ার 4, প্লাস এই d এর উপরে স্কয়ার ছিল d স্কয়ার ইনটু k এর স্কয়ার করলে হয় কত, k স্কয়ার। সেম কাজ এখানে করব, d স্কয়ার ইনটু k স্কয়ার আর স্কয়ার গুণ করলে হয় k টু দি পাওয়ার 4, প্লাস d স্কয়ার ইনটু k এর উপরে স্কয়ার ছিল আছে k স্কয়ার, প্লাস এখানে পেয়েছিলাম d স্কয়ার। তাহলে সবাই খেয়াল করব যে এখানে কি একটা জিনিস কমন নিতে পারে। তো সব ক্ষেত্রে কিন্তু d স্কয়ার k স্কয়ার বিদ্যমান। কিভাবে বিদ্যমান, যে d স্কয়ার এখানে আছে, d স্কয়ার এখানে আছে, এখানেও d স্কয়ার আছে, তাহলে আমি d স্কয়ার কমন নিতে পারি প্রথমেই। তাহলে d স্কয়ার নিয়ে নিলাম,
নেওয়ার পর এখানে আছে k স্কয়ার, এখানে আছে k টু দি পাওয়ার 4, এখানে আছে k টু দি পাওয়ার 6। আমি জানি যে k টু দি পাওয়ার 6 এর মধ্যেও k স্কয়ার বিদ্যমান, k টু দি পাওয়ার 4 এর মধ্যেও k স্কয়ার বিদ্যমান, আর এখানেও একটা k স্কয়ার আছে। সো আমি এখান থেকে k স্কয়ার কি করতে পারি, কমন নিতে পারি। d স্কয়ার k স্কয়ার কমন নেওয়ার ফলে এখানে d স্কয়ার চলে যাবে, থাকবে হচ্ছে k টু দি পাওয়ার 4। কি থাকবে, k টু দি পাওয়ার 4, কারণ k টু দি পাওয়ার 6 থেকে k স্কয়ার দ্বারা যদি ভাগ করি তাহলে হচ্ছে k টু দি পাওয়ার 4 প্লাস এখানে d স্কয়ার চলে যাবে, k টু দি পাওয়ার 4 এর k স্কয়ার দ্বারা ভাগ করলে হয় k স্কয়ার প্লাস এই d স্কয়ার k স্কয়ার কে d স্কয়ার k স্কয়ার দ্বারা ভাগ করলে হয় কত, 1। তাহলে আলটিমেটলি আমি এখানে মান পাচ্ছি যে d স্কয়ার k স্কয়ার ইনটু k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1। তো এখানে দেখতে পাচ্ছি d স্কয়ার, শুধু d স্কয়ার, এই d স্কয়ার কিন্তু প্রত্যেকটার মধ্যে আছে, d স্কয়ার d স্কয়ার d স্কয়ার। তাহলে আমি d স্কয়ার কমন নিতে পারি এখানে। তো d স্কয়ার যদি কমন নেই তাহলে পাবো হচ্ছে k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1। আলটিমেটলি এই মানটা আর এই মানটা কিন্তু সেম হয়ে যাচ্ছে, যে k স্কয়ার k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1, আর এখানে k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1। তো এই প্রত্যেকটাই কিন্তু প্রত্যেকটার সাথে গুণাকার আছে। তাহলে এই d স্কয়ার আর এই d স্কয়ার যদি গুণ করে দেই তাহলে এখানে পাবো হচ্ছে d টু দি পাওয়ার 4, আর এখানে ছিল একটা k স্কয়ার, তাহলে k স্কয়ার। আর এই দুইটা যেহেতু সেম, আমরা জানি যদি দুইটা সেম হয় তাহলে একটার উপর কি চিহ্ন দেওয়া যাবে, স্কয়ার চিহ্ন দিতে পারবো। তাহলে এখানে আমি k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার দিতে পারি। আশা করি সবাই লেফট হ্যান্ড সাইডের অংশটুকু সবাই বুঝতে পেরেছো। এখন চলে যাবো হচ্ছে রাইট হ্যান্ড সাইডে। তো দেখবো আমরা যে আমাদের রাইট হ্যান্ড সাইড থেকে এই d টু দি পাওয়ার 4 ইনটু k স্কয়ার ইনটু k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1 আসে কি না। রাইট হ্যান্ড সাইডে যে অংশটুকু দেওয়া ছিল যে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু ab প্লাস bc প্লাস cd হোল স্কয়ার, তাহলে ab প্লাস bc প্লাস cd হোল স্কয়ার। এইভাবে কিন্তু সেম কাজ করব, ab এবং c এর মানগুলি বসিয়ে দেব। কিভাবে বসাইতে পারি, যে a এর মান দেওয়া ছিল dk কিউব ইনটু b এর মান দেওয়া ছিল dk স্কয়ার প্লাস b এর মান দেওয়া ছিল dk স্কয়ার ইনটু c এর মান হচ্ছে dk প্লাস c এর মান হচ্ছে dk ইনটু আরেকটা হচ্ছে d, আর উপরটা স্কয়ার ছিল এটা হচ্ছে স্কয়ার। তো ইকুয়াল টু এই d আর d গুণ করে কিন্তু এখানে d স্কয়ার পাবো ইনটু এই k কিউব আর k স্কয়ার যদি গুণ করি দুইটা সেম হলে পাওয়ার কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। অর্থাৎ k একটা নেওয়ার পর সেই একটা যোগ করলে হয় k টু দি পাওয়ার 5 প্লাস এখানে d আর d গুণ করে d স্কয়ার, k স্কয়ার আর k গুণ করলে হয় k কিউব প্লাস d গুণ করে d স্কয়ার, আর একটা পাবো হচ্ছে k, ঠিক হচ্ছে হোল স্কয়ার ইকুয়াল টু প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমরা d স্কয়ার কে কমন পাচ্ছি। এইখানে d স্কয়ার, এখানে d স্কয়ার, এখানে d স্কয়ার, আর এখানে আছে k, k কিউবের মধ্যে অবশ্যই k আছে, আর k টু দি পাওয়ার 5 এর মধ্যে অবশ্যই কি আছে, k আছে। তাহলে d স্কয়ার কে যদি আমি এখানে কমন দেই তাহলে এখানে পাবো হচ্ছে k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1, এই পুরোটা উপরটা কি ছিল হবে, স্কয়ার ছিল। এখন যদি আলাদা আলাদা স্কয়ার করে দিই, d স্কয়ার a স্কয়ার করলে কত হবে, d টু দি পাওয়ার 4 ইনটু k এর স্কয়ার করলে হয় k স্কয়ার, আর যেহেতু এটার উপর স্কয়ার ছিল তাহলে এটার উপর অবশ্যই দিতে হবে, তাই k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। বিষয়টা আবার দেখার চেষ্টা করব তোমাদেরকে, যে আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল ab প্লাস bc প্লাস cd হোল স্কয়ার। a b এবং c তিনটার মান দেওয়া ছিল, কেমন মান দেওয়া ছিল, যে a ইকুয়াল টু dk কিউব ইনটু b এর মান ছিল dk স্কয়ার প্লাস b এর মান ছিল dk স্কয়ার ইনটু c এর মান ছিল dk প্লাস c এর মান ছিল dk আর একটা d ছিল হচ্ছে d। তো এখন এই d আর d গুণ করে পাই d স্কয়ার, k কিউব আর k স্কয়ার গুণ করে পাই k টু দি পাওয়ার 5 প্লাস d আর d গুণ করে d স্কয়ার, আর এই k স্কয়ার আর k গুণ করে পাই হচ্ছে k কিউব প্লাস d গুণ করে d স্কয়ার, একটা k ছিল k, আর বাকি পুরোটুকু অংশের উপর d স্কয়ার ছিল স্কয়ার। তো এখন প্রত্যেকটা ক্ষেত্রে d স্কয়ার কে কমন দেখতে পাচ্ছি, এই জন্য d স্কয়ার কে কমন নিয়েছি, d স্কয়ার কে কমন নেওয়ার ফলে এখানে পেয়েছি k টু দি পাওয়ার 4 প্লাস এখানে পেয়েছি k স্কয়ার প্লাস 1, পরে d স্কয়ার ছিল স্কয়ার। তো এই স্কয়ার যেহেতু দুইটার উপরে আছে তাহলে আলাদা আলাদা গুণ করে দেই, এই d স্কয়ার পাওয়ারে পাওয়ারে গুণ করে d টু দি পাওয়ার 4 ইনটু k এর স্কয়ার করলে হয় k স্কয়ার, আর এটার উপর পুরোটার উপর যে স্কয়ার ছিল k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটো কি হয়েছে, একই হয়েছে। আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল যে d টু দি পাওয়ার 4 ইনটু k স্কয়ার ইনটু k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, রাইট হ্যান্ড সাইড সেম আছে d টু দি পাওয়ার 4 ইনটু k স্কয়ার ইনটু k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে কিভাবে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডের অংশগুলো আমাদেরকে প্রমাণ করতে হবে।